যে কেরানীগঞ্জ হবে মিডল পয়েন্ট এবং কেরানীগঞ্জকে মিডল পয়েন্ট। দয়া করে আপনার স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকুন এবং কেরানীগঞ্জকে আধুনিক শহরে রূপণ। চাঁদাবাজের ইস্যুটা বোধহয় একদমই বন্ধ। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ এবং 25শে মার্চ কেরানীগঞ্জের আসন যদি একটা হয়, ওই পাশের উন্নয়নের তো নেন, আমি অবশ্যই মনে করি এখানকার চিত্র পাল্টে যাবে। এটা দেখা যাবে যে তারা অনেক সময় ইউনিভার্সিটি থেকে পাশ করা। 86 সালে একটা নির্বাচন করেছিল শুধু বিএনপি কে বাদ দিয়ে। করে সেই ফোকাসেই তো নির্বাচন নাই, শক্তিশালী অবস্থানে যেতে পারবে বলে আমি মনে করি। সব ধর্মের লোক যদি আমি একজনের সঙ্গে বসবাস করতে পারি, জনগণের জন্য কাজ করার জন্য সংগঠন। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমানুল্লাহ, যুক্তরাজ্যের লন্ডন থেকে নেতার মুখোমুখি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীর যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলাপ করব সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে আমাদের করণীয় কি। মূলত আজকের প্রোগ্রামটা কেরানীগঞ্জকে নেই। কেরানীগঞ্জে যে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এই নির্মূলে আমাদের নাগরিক ভাবনা, এই নিয়ে আজকের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে আজকে অনেকের আসার কথা ছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে শেষ সময় আমি তাদের অনেককেই কানেক্ট করতে পারিনি। তারা স্ট্রিমিয়ারে কিভাবে ঢুকতে হবে সেটা চেষ্টা করেও তারা ঢুকতে পারতেছে না। ভবিষ্যতে হয়তো আবার কোনো সুযোগ হলে তাদেরকে আমরা এই প্রোগ্রাম নিতে পারবো। আমি আমাদের আজকে এখানে আছেন কাউসার আহমেদ, সদস্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কেরানীগঞ্জ। ওনার আরো অনেকগুলো পরিচয় আছে। পরিচয়গুলো হলো, উনি আজীবন সদস্য সুজন সুশাসনের জন্য নাগরিক এবং সভাপতি যায় দিন ফ্রেন্ডস ফোরাম কেরানীগঞ্জ। অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে কাউসার আহমেদ ভাই জড়িত। প্রচন্ড ব্যস্ত মানুষ, তারপরও সময় বের করে আজকের প্রোগ্রামে আসতে পেরেছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। কেমন আছেন কাউসার ভাই? আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে সংযুক্ত করার জন্য। আশা করছি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো কোনো ফলপ্রসূ আলোচনা হবে, যে আলোচনার মাধ্যমে আমাদের কেরানীগঞ্জ এবং কেরানীগঞ্জ সহ সারা পৃথিবীর মানুষ যারা যে যেখান থেকেই দেখবে, পরবর্তীতে বা বর্তমানে লাইভে দেখছে, সবাই উপকৃত হবে এবং একটি রাষ্ট্র কাঠামো কিভাবে গঠন হয় সে সম্পর্কে ধারণা পাবে বলে আমি মনে করছি। খুব চমৎকার। রাষ্ট্র কাঠামো কিভাবে গঠন হবে, আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে যদি আমরা একটি সমস্যার সমাধান করতে পারি, তাহলে এটা আমাদের জাতির জন্য, কেরানীগঞ্জবাসীর জন্য অনেক উপকার হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যারা কেরানীগঞ্জবাসী আছেন তারাও তাদের মনের কথাগুলো বলছেন এবং সবাই কেরানীগঞ্জকে ভালোবাসেন এবং কেরানীগঞ্জের ভালো চান। এই জন্য এই প্রোগ্রামে এসে তারা তাদের পরিকল্পনাগুলো বলেন এবং সমস্যাগুলো কোথায় সেগুলো তুলে ধরেন। এবং সেই দায়িত্ব কিন্তু শুধু আজকে যারা অতিথি তারা না, আমাদের পুরো কেরানীগঞ্জবাসীর দায়িত্ব রয়েছে সমস্যা সমাধানে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা শুধু সমস্যা শুনবো এবং সেটা নিয়ে সমালোচনা করব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সমস্যার সমাধানের পথকে বের করতে হবে, সেখানে সহযোগিতা লাগবে। আপনারা দেখেন, এই বিগত স্বৈরাচারী সরকার 15 বছর অধিক সময় এই রাষ্ট্রে ছিল এবং তারা এমন কোনো অপকর্ম নেই তারা করেনি। কিন্তু এই জনগণ কিন্তু প্রতিবাদ করেছে, আস্তে আস্তে প্রতিবাদ করেছে। শেষ পর্যন্ত তারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে, হয়তো সামনে স্বাধীনতা না হয় মরণ। এটা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যে আমাদেরকে বাঁচতে হলে আমাদেরকে ভালোভাবে বাঁচতে হবে, সুস্থভাবে বাঁচতে হবে, বাক স্বাধীনতা নিয়ে বাঁচতে হবে, যেটা একটা নাগরিকের মৌলিক অধিকার। আমাদের যদি তোমরা এই অধিকার না দাও তাহলে আমাদেরকে মেরে ফেলো। এইভাবেই ছাত্ররা পুলিশের সামনে গিয়েছিল এবং বুক পেতে দিয়েছে। এবং সেই লড়াইয়ে আমাদের প্রায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি 800-900 এরকম অধিক শহীদ হয়েছেন এবং প্রায় 30,000-এর বেশি আহত হয়েছেন। এদের অনেকে এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা এখনো হাসপাতালে অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের কাউসার ভাই কিন্তু অনেকগুলো গুণে গুণান্বিত। আমরা এক এক করে আজকে অনেকগুলো বিষয়, কেরানীগঞ্জের অনেকগুলো জায়গায় উনি সম্পৃক্ত।
আমরা যতটুকু পারি ওনার কাছে জানবো কেরানীগঞ্জের সমস্যাগুলো কোথায়। প্রথমে যদি, যেহেতু আমরা আজকের প্রোগ্রামটার নামটা রেখেছি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূলে আমাদের করণীয় কি। সন্ত্রাসের মধ্যে অনেক কিছু চলে আসে, সন্ত্রাসের মধ্যে চাঁদাবাজি থাকে, আর যারা সন্ত্রাসী তারাই মাদকের সাথে সম্পৃক্ত। বিষয়গুলো আসলে ঘুরে ফিরে একটা জায়গায় আছে। তো আমরা যদি সন্ত্রাস বন্ধ করি তাহলে আমরা কিন্তু অটোমেটিক সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখন সন্ত্রাস কিভাবে হয়? সন্ত্রাস অনেকভাবে হয়। সন্ত্রাস হয় মাদক নিয়ে, সন্ত্রাস হয় চাঁদাবাজি নিয়ে, সন্ত্রাস হয় জমি দখল নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সন্ত্রাস হয়। তাহলে আমাদেরকে সবকিছু বন্ধ করতে হলে আমাদের জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আমার প্রথম প্রশ্ন, কাউসার আহমেদ ভাই, আপনি, আমি জানি উপজেলা ভূমি রেজিস্ট্রি অফিসে আপনি কর্মরত। কর্মরত কি সেখানে দলিল লেখা বা কোনো একটা বিষয়ের সাথে আপনি সম্পৃক্ত আছেন? বিগত সময়ে যেটা শুনেছি কাউসার ভাই, আমাদের উপজেলায় জমি রেজিস্ট্রেশনে বড় রকমের চাঁদাবাজি এবং ঘুষ কেলেঙ্কারি হতো। ঘুষ ছাড়া কোনো একটি জায়গায় কাজ হতো না এবং সেখানে বড় ধরনের চাঁদা দিতে হতো বিভিন্ন নেতাদের এবং কর্মকর্তাদের। বর্তমানে এই সরকার আসার পরে, যে সরকারকে আমরা পেয়েছি, ছাত্র জনতার সরকার, যদিও রাজনৈতিক সরকার না, কিন্তু এটাকে ছাত্র জনতার সরকার, তাদের আন্দোলনের সরকার, এবং যারা আছে তারা খুবই অভিজ্ঞ এবং সবাই সততার বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই যারা আছেন উপদেষ্টা পরিষদে। এমন অবস্থায় আমাদের কেরানীগঞ্জের পরিবেশ কেমন? আমাদের মাঝে সংযুক্ত হয়েছে অনেক চেষ্টার পরে দেখি আব্দুল সোবান ভাই। সোবান ভাই, আপনি কি শুনছেন আমাদের কথা? আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আশা করি উনি দ্রুত সংযুক্ত হবেন। আপনাকে দেখাই যাচ্ছে না, অন্ধকার দেখা যাচ্ছে, আপনি চেষ্টা করে নতুন করে। জি কাউসার ভাই, শুরু করি। যে বিষয়টা আমি প্রথম প্রশ্ন করলাম, আমাদের কেরানীগঞ্জের ভূমি অফিসের বর্তমান কি অবস্থা? জি, আপনি প্রথমে যে বিষয়টাকে ধরে আপনি বলতেছিলেন যে সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজি, এগুলো কিন্তু আসলে এগুলোর মূল সূত্রপাত যেখান থেকে হয় সেটা হলো সমাজে রন্ধে রন্ধে যে দুর্নীতি, এই দুর্নীতির কারণেই কিন্তু মূলত এই সকল সমস্যাগুলো তৈরি হয়। যেমন ধরেন আপনি মাদকের কথা বলবেন, একটা মাদক আমরা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করি, বিভিন্ন সামাজিক সংগঠন এটার জন্য কাজ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটার জন্য কাজ করে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এই মাদক দ্রব্যের যে সয়লাভ যুব সমাজ দিয়ে ধ্বংস হচ্ছে, এটার নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না। এটার পিছনে দুর্নীতি সম্পৃক্ততাটা কি সেটা আমাদের বুঝতে হবে। ধরুন আপনি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বা একজন পুলিশ কর্মকর্তা, সে একজন মাদক সেবী বা মাদক ব্যবসায়ী, তার সম্পর্কে তথ্য তার কাছে আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল তথ্য থাকা সত্ত্বেও তাকে এরকম কিছু সুযোগ করে দেওয়া হচ্ছে যে সুযোগের কারণে সুযোগ করে দেওয়ার কারণে পরবর্তীতে দেখা যাচ্ছে সে আবার সেই ব্যবসার সাথে জড়িয়ে যাচ্ছে এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য যে একটা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে সে ঢুকে পড়ছে। আর এর কারণে যুব সমাজ কিন্তু এই মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এবং সেই সাথে অপরাধ বাড়ছে। এখন আমি এখানে আপনাকে যে বিষয়টি সংযুক্ত করাতে চাচ্ছি সেটা হলো যে আপনার এই যে মাদক দ্রব্য বা মাদক সেবন, এটার সাথে দুর্নীতি সম্পৃক্ততাটা হলো সেখান থেকে একটা লোক যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, যিনি তার দায়িত্ব সুনিপুণ ভাবে পালন করছেন না, আর পালন না করার কারণে কিন্তু এটার বিস্তৃতি লাভ করছে। এজন্য সর্বপ্রথম আমি গতকালকে আপনার একটি লাইভ অনুষ্ঠানের মধ্যে আমি একটি কমেন্ট করেছিলাম যে সবকিছু সার্বিকভাবে সমস্ত কিছুর মূল হলো যে দুর্নীতির যে মূল, সেটাকে উৎপাদন করতে হবে। যদি আমরা দুর্নীতির মূলকে উৎপাদন করতে পারি, তবেই আমরা সমাজের প্রতিটা ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে যে জায়গায় সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান আমরা অনেকাংশে করে ফেলতে পারবো। এটা এজ এ নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব। শুধু যে যারা সমাজ সেবা করে বা সামাজিক সংগঠন নিয়ে কাজ করে তাদের দায়িত্ব এরকম না, সমাজের প্রতিটা নাগরিকের দায়িত্ব হলো একটি সুস্থ এবং সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সর্বস্তর থেকে সব কাজের জন্য সহযোগিতা করা। এবং যারা আপনার এই ধরনের কাজের মধ্যে প্রচারণা করে এবং সহযোগিতা করে, আপনার
সামাজিকভাবে অনুপ্রেরণা তৈরি করে এবং সমাজ সচেতনতামূলক কাজ করে, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। যাই হোক, এই প্রশ্নটি হলো যে আপনার মাদক এবং সন্ত্রাস, এই যে অপরাধ, এই অপরাধের সাথে সংযোগটা মূলত হলো দুর্নীতির সাথে। যখন আপনি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন এই সমস্যাগুলো অনেকাংশেই সমাধান করা সম্ভব। এবং আপনার প্রশ্ন ছিল আরেকটি, যেটি হলো যে এই যে রেজিস্ট্রেশন অফিস, এখানে ঘুষ এবং দুর্নীতির যে চিত্র বিগত সময়ে আমরা দেখেছি, এবং এতে সারা বাংলাদেশের প্রতিটি জায়গায় আছে, এবং এটা একটা চলমান প্রক্রিয়া এই জন্য বলবো এখন তো যে কোনো যেটা বর্তমানে যেটা হলো, আমি বলছি এখন তো কোনো জনপ্রতিনিধি নেই, প্রশাসনের মাধ্যমে আমাদের দেশ চলছে, কেরানীগঞ্জ চলছে। আগে জনপ্রতিনিধিদের একটা প্রভাব ছিল, এখন আমাদের কেরানীগঞ্জে অবশ্যই সেই প্রভাবটা নেই বলে মনে করি। আপনি ভালো বলতে পারবেন, আপনি দেশে আছেন এবং ভূমি অফিসে আছেন। সেখানে কি আগের মতো সেই কারো কোনো ভাই বা কোনো ব্যক্তি প্রভাবশালী তাকে কমিশন দিতে হয়, না সেটা বন্ধ হয়েছে? আচ্ছা, আমি এখানে প্রথম যে কথাটি সূত্র ধরে বলছিলাম যে চলমান প্রক্রিয়ার কথা বলছিলাম। চলমান প্রক্রিয়া বলতে দুর্নীতির একটা আপনার সিন্ডিকেট তৈরি হয়, যে সিন্ডিকেটটা বহু আগে থেকে তৈরি হয়ে আসছে, যে যার ধারাবাহিকতায় এই যে সিস্টেমটা চালু হয়েছে, এটাকে তো হুট করেই কেউ বন্ধ করে দিতে পারবে না। কিন্তু এর জন্য আমরা সামাজিকভাবে একটা আন্দোলন গড়ে তুলছি, এবং এটা বহু আগে থেকে আমরা চেষ্টা করে আসছি যে এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটাকে কিভাবে ভাঙা যায়। তো আপনার যেটা মূলত প্রশ্ন ছিল যে রেজিস্ট্রেশন অফিস, ভূমি অফিস না, মেবি রেজিস্ট্রেশন অফিস, যেখানে দলিল রেজিস্ট্রেশন হয়, আমি সেই অফিসের সাথে সংযুক্ত আছি। তো আমাদের কেরানীগঞ্জের মডেল সাব রেজিস্ট্রি অফিস যেটা আছে, আমি সেটাকে বলবো যে সারা ঢাকা শহরে অন্যান্য যে সাব রেজিস্ট্রি অফিসগুলো আছে, এর তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে বর্তমানে আমাদের সাব রেজিস্ট্রি অফিসটা আছে। এবং আমাদের এখানে বর্তমানে যিনি কর্মরত সাব রেজিস্ট্রার আছেন, উনি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে সম্পর্ক আছে, এবং আমি যথেষ্ট ওনার কাছ থেকে এই ধরনের সহযোগিতা পাই। ওনার অফিসে যাতে দুর্নীতি বা দুর্নীতিযুক্ত কোনো কাজ বা দুর্নীতি করে বা অফিসে অবৈধ লেনদেনের মাধ্যমে কোনো ছাড় উনি দিবেন, এরকম আমার মনে হয় না যে উনি করেছেন। বিগত সময়ও করেননি উনি নিয়োগের পর থেকে, এবং বর্তমান সময় তো এটা প্রশ্নই ওঠে না। আর তাছাড়া আপনি যেহেতু ভূমি অফিসের নাম বারবার বলছেন, ভূমি অফিস একটা, রেজিস্ট্রেশন অফিস হলো আরেকটা। রেজিস্ট্রেশন আপনি জেনে থাকবেন যে রেজিস্ট্রেশন অফিসে এটা আইন মন্ত্রণালয়ের অধীনে আছে, এবং ভূমি মন্ত্রণালয় যেটা ভূমি অফিস, সেটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে, এবং সেটা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগকৃত যিনি হেড থাকেন, যিনি এসিলেন্ট থাকেন বা সহকারী কমিশনার ভূমি থাকেন, ওটা হলো আলাদা একটা ডিপার্টমেন্ট। তো আমরা শুধু কেরানীগঞ্জ মডেল অফিসের রেজিস্ট্রি অফিসের কথাটা এখানে বললাম। এই অফিসটা যথেষ্ট অন্যান্য অফিসের তুলনায় যথেষ্ট ভালো অবস্থানে আছে, এবং সেবা প্রদানের, এই মুহূর্তের কথা বলছেন? জি জি জি, এই মুহূর্তের কথা বলছি। এবং শুধুমাত্র এই মুহূর্তের কথা না, আমাদের এখানে যে সাব রেজিস্ট্রার নিয়োগ হয়েছে, শুনেছি ওখানে অনেককে টাকা দিতে হতো। জমি রেজিস্ট্রি করলেই সেখানে একটা কমিশন চলে যেত কোনো এক ব্যক্তির কাছে, কোনো এক ভাইকে, কোনো এক প্রভাবশালী ব্যক্তিকে প্রতিটা জমি রেজিস্ট্রেশন বাবদ একটা পার্সেন্ট দিতে হতো বিগত সময়, এবং প্রতিটা জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রেই। এখন কি সেটা দিতে হয়? আসলে আমি আমাদের যিনি সাব রেজিস্ট্রার বর্তমানে কর্মরত আছেন, আমি ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে এখন সরকার ব্যবস্থা যেভাবে চালু হচ্ছে, সেখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। তো আগে আমাদের এখান থেকে যে একটা পার্সেন্টেজ এখান থেকে নেওয়া হতো, সেটা এখন বন্ধ হয়েছে। তো তবে একটা অ্যামাউন্ট, গতকালকে একটা লাইভ প্রোগ্রামে আমার এক অতিথি বলেছেন, এটা এই সরকারের সময়ের ঘটনা, উনি একটা জমি বিক্রি ব্যাপারে গিয়েছিলেন, ওনাকে বলা হলো এখানে বন্ধ, রেজিস্ট্রেশন বন্ধ, এই জায়গাতে বা এই এলাকাতে জমি রেজিস্ট্রেশন সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। ওনাকে বলা হয়েছিল, পরে কোনো এক মাধ্যমে ৬০,০০০ টাকা দেওয়ার পরে সেটা রেজিস্ট্রেশন হয়েছে। আপনি যেটা বললেন যে আসলে ঘুষ বা চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ, কিন্তু তিনি এসে বললেন যে এখানে একটা ৬০,০০০ টাকা লেনদেন হওয়ার পরেই ওই রেজিস্ট্রেশন হয়েছে। কিন্তু আমার কথা হলো, সরকারিভাবে যদি কোনো নিষেধাজ্ঞা থাকে রেজিস্ট্রেশনের ব্যাপারে,
সেটা টাকার বিনিময়ে কিভাবে সম্ভব হয়? জি, আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিব। আপনার এখানে একটুখানি মানে তথ্যের গরমিল হয়েছে। সেটা হলো আমি আপনার লাইভটা দেখেছি। উনি ভূমি অফিসের কথা সেখানে বলেছেন, হ্যাঁ? জি যে ভূমি অফিসে প্রজ্ঞাপনের মাধ্যমে নামজারিকরণ এটা বন্ধ ছিল। পরবর্তীতে দেখা গেল ভূমি অফিসের কর্মকর্তাদেরকে যখন উনি ৬০,০০০ টাকা দিয়েছে, তখন দেখা গেল উনার সেই নামজারিটা হয়েছে। তো জি এরকম ঘটনা অহরহ ঘটছে এবং এটা চলমান আছে। এখনো কিন্তু আছে, তাহলে রেজিস্ট্রেশন এখনো অফিস, আছে হ্যাঁ হ্যাঁ, এখন। জি জি জি, এখনো আছে, তাহলে এখনো আছে আমরা এবং আমরা আজকে কোনো উম, জনপ্রতিনিধি নাই, কোনো রাজনৈতিক সরকার নাই, কোনো রাজনৈতিক শক্তি নাই, আজকে সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার। এই অবস্থায় যদি জি ৬০,০০০ টাকা ঘুষ দিয়ে কোনো কাজ করতে হয় ভূমি অফিসে, তাহলে আমাদের এই সমস্যার সমাধানের উপায়টা কি যদি বলেন? আহ, জি, আমি বিষয়টি হ্যাঁ, আপনি জেনে খুশি হবেন যে আমি বিগত যখন থেকে আমি দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সদস্য হিসেবে কাজ করছিলাম, আপনার তখন কাছে প্রশ্ন থেকেই এই মূলত কারণে, আপনি আমার, দুর্নীতি দমন কমিটির সদস্য, আপনার কাছে প্রশ্ন এই কারণে জি করছি, জি আপনি জি যেমন একটা ভালো গুরুত্বপূর্ণ জায়গায় আছেন এবং খুব ছোট্ট জায়গা না, দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি প্রতিরোধ সেই কমিটির সদস্য আপনি, তাহলে আপনার কাছে কিন্তু দায়বদ্ধতা আছে। কোনো একটি দুর্নীতি হবে, সেটার জবাবদিহিতা কিন্তু আপনার উপরে চলে আসে, যেহেতু আপনি সেটার সদস্য। এই দুর্নীতিটার ব্যাপারে কি বলতে চান? জি, আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই যে আমি যখন থেকেই দুর্নীতি প্রতিরোধ কমিটিতে আহ, সহযোগী সদস্য হিসেবে যোগদান করেছি, তখন থেকেই মূলত আমার মূল টার্গেটটি ছিল যে যেই সকল অফিসে সবচেয়ে বেশি দুর্নীতি হয় তার মধ্যে সর্বপ্রথম হলো ভূমি অফিস এবং দ্বিতীয়ত হলো রেজিস্ট্রেশন অফিস। তো আমি ভূমি অফিসের সেই বিষয় নিয়ে প্রথম থেকেই বিভিন্ন ধরনের গণসচেতনতা তৈরির জন্য কাজ করে আসছিলাম এবং বিভিন্ন সময়ে যারা এফিলেন্ট হিসেবে মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, তারা নিয়োগ হয়ে আসেন। আমি আসার পরেই তাদের সাথে এই বিষয়ে আলোচনা করি এবং আলোচনা করার জন্য চেষ্টা করি। পরবর্তীতে অনেক এফিলেন্ট এবং সহকারী কমিশনার যাদের মাধ্যমে আমি যে বিষয়টা পেয়েছি, যে ওনারা আমাদের এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে এবং সহযোগিতা করার জন্য চেষ্টা করেছে। এই ক্ষেত্রে আমি বলবো যে পূর্ববর্তী যারা সহকারী কমিশনার ভূমি হিসেবে আমাদের কেরানীগঞ্জ মডেল অফিসে আহ, সংযুক্ত ছিলেন, আব্দুল্লাহ আল রনি ভাই, তারপরে শাহাদাত হোসেন ভাই, এরপরে আপনার কামরুল হাসান সোহেল ভাই, এবং আরো অনেকে যারা আমাদেরকে এই কমিটিতে সহযোগিতা করেছেন। আমরা যে জিনিসটা চেয়েছিলাম সেটা হলো যে একজন নাগরিক যখন আপনার কাছ থেকে সেবা নিতে যাবে, সে তো এদেশের নাগরিক, তার সেবা নিতে যে সে হয়রানি কেন হবে, এবং হয়রানি হওয়ার তো কোনো সুযোগ নেই। এবং এই যে অনৈতিক যে পন্থাগুলা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, এগুলাকে বন্ধ করার দায়িত্ব তো শুধু দুর্নীতি প্রতিরোধ কমিটির না, এগুলোর দায়িত্ব হলো সকল জনগণের। এজন্য মূলত জনগণের সচেতন হতে হবে। এখন আপনার আরেকটি প্রশ্ন এখানে ছিল, সেটা হলো যে এখন তো ছাত্র জনতার সরকার, এখন তো কোনো দলীয় সরকার নেই, কিন্তু তারপরেও এই যে দুর্নীতির যে ব্যবস্থাপনার কথা একজন বললো, ৬০,০০০ টাকা দিয়ে তার এই নামজারিটা করতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে এই কথাটা বলছেন এবং এই কথাটা সঠিক বলেছেন। কারণ হলো আমি এমন প্রায় ১০ জন ভুক্তভোগী বর্তমানে যাদের সাথে আমার ২-১ দিনের মধ্যে যোগাযোগ হয়েছে। আমার ২-১ সরি, দিনের মধ্যে আমি কাউসার ভাই, সোহান ভাই, আপনার এখান থেকে শব্দ আসছে, আপনার আশেপাশে কোনো একটা মোবাইল অন আছে, এটা থেকে কথাগুলো শোনা যাচ্ছে। সোহান আচ্ছা ভাই, আচ্ছা, আমি আমি আপনার আশেপাশে কোনো মোবাইল একটা মোবাইল না, মোবাইল অন আছে, মোবাইল। কোনো একটা মানে এই লাইভটা অন আছে, কেউ হয়তো দেখছে আপনার এখানে, কোনো একটা মোবাইলে এই প্রোগ্রামটা চলতেছে। আপনার মাইক বন্ধ হয়ে গেছে। জি কাউসার ভাই, জি বলেন। জি, আমি যে কথাটি বলতেছিলাম, জি আমাদের একজন আহ, দর্শক যিনি গতকালকে আপনার অনুষ্ঠানে বলেছিল বললেন ৬০,০০০ যে টাকা, ৬০, ৬০,০০০, এবং তিনি হ্যাঁ, পরিচয়টা তো দেখেছেনই, উনি মোটামুটি একজন রাজনীতিবিদ বলা যায়, ভালো অবস্থায়। আপনার যতটুক আমি জানি ঢাকা দক্ষিণের সভাপতি বা কোনো কিছু হবেন ইসলামিক আন্দোলন বাংলাদেশ,
ঢাকা দক্ষিণের সভাপতি সম্ভবত, আমি ভুলে গেছি, দুঃখিত দর্শক শ্রোতা, আমার ভুল হলে ক্ষমা করবেন। এবং উনি পুরো কেরানীগঞ্জ ঘুরে বেড়ান, চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন কাজ করতে সামাজিক উন্নয়নে। তার মুখ থেকে শোনা গতকালকে এবং লাইভ প্রোগ্রামে বলেছেন যে সেখানে 60,000 টাকা দেওয়ার পরে ওনার নাম জারি বা নাম খারিজ যেটাকে বলে, আপনারা সঠিক বলতে পারবেন, টাকার বিনিময় হয়েছে। সেইটা আপনি জি কি জানেন? জি, আমি সেই কথাটাই বলছিলাম যে উনি যেহেতু বলেছে, এবং ইদানিং সময়ে যে পরিস্থিতি এবং যে বিষয়টা আমরা ইদানিং এই অফিস সম্পর্কে জানি, সেই হিসাবে ওনার কথাটা অবশ্যই সত্য। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত তারা অবশ্যই এটা কোনো কৌশলে এটাকে আদায় করেছেন। তো এই যে অবৈধভাবে টাকা প্রদানের মাধ্যমে ওনার নাম যেটাকে দেওয়া হলো, টাকা দিচ্ছে, এটার বিনিময়ে ওনার নাম কাজটা করে দেওয়া হলো। অথচ এটা ছিল হলো যে উনি একজন নাগরিক, ওনার নাগরিক অধিকার হিসেবে ওনার ভূমির নাম খারিজ উনি করবেন, এটার জন্য সরকার তো একটা নির্ধারিত ফি রেখেছে। এটার অতিরিক্ত সে কেন নিবে, কিভাবে নিবে? তো এর জন্য আসলে আমাদের জনগণকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো উন্মুক্ত তথ্য প্রবাহ থাকতে হবে। 2 নম্বর হলো আপনার তথ্য প্রবাহের সাথে সাথে সচেতন থাকতে হবে। উন্মুক্ত তথ্য প্রবাহের যে বিষয়টা, সেটা আমি বলবো যে তথ্য জ্ঞান সমৃদ্ধ তাদেরকে হতে হবে, যাতে করে একটা ভূমি অফিসে আমি যখন কোনো সেবা নিতে যাব, আমি যেই ধরনের সেবা নিতে যাই ওই ধরনের সেবাটা আমি কিভাবে নিব, এটার জন্য আমার প্রক্রিয়াটাকে জানতে হবে। এজন্য কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটি সরকারি অফিসে সিটিজেন চার্টার নামে একটা তালিকা রাখার কথা, এবং এটা অনেক জায়গায় রাখা থাকলেও সাধারণ জনগণের বোধগম্য না হওয়ায় কিন্তু মূলত এই সমস্যাগুলো তৈরি হয়, যে ওনারা প্রকৃত যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সম্পর্কে জানেন না, যে কারণেই তারা বাধ্য হয়ে দেখা গেল যে ভূমি অফিসের কর্মকর্তা বা বাহিরের কাউকে এটা দায়িত্ব দেন যে আমার এই কাজটাকে আপনি করে দিবেন, বিনিময়ে আপনাকে কত টাকা দিতে হবে সেটা আপনি আমাকে বলেন। তো তারা দেখা যায় প্রথম অবস্থায় স্বাভাবিকভাবেই তারা যায়, কিন্তু যখন তারা হয়রানির শিকার হয় এবং যখন এই কাজটা হচ্ছে না দেখছে, সময় ক্ষেপণ হচ্ছে, তখনই কিন্তু তারা মূলত এই অর্থের যে লেনদেনটা এটা হয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে জনগণের দুইটা বিষয় এই জন্য করা দরকার। প্রথম হলো ধারাবাহিক যে তথ্যের যে বিষয়টা, এটা জানা দরকার। দ্বিতীয়ত হলো যে তাদের সচেতনতা থাকা দরকার, যে আমি কোনো টাকা দিয়ে, কোনো ঘুষ দিয়ে কোনো কাজ করব না। এটা তাদের মানসিকতা হিসেবে তৈরি করে নিতে হবে, যে যে কোনো কাজ, আমি তো এই দেশের নাগরিক, আমি কেন ঘুষ দেব? আমি সরকারকে ট্যাক্স দেই, আমি সরকারকে ভ্যাট দেই, তাহলে আমি আমার দেশের নাগরিক হিসেবে, এজ এ নাগরিক হিসেবে আমি যখন কোনো সেবা নিতে যাব, সেবার জন্য আমি ঘুষ কেন দেব? আমার অধিকার আদায় করতে আমাকে কেন অন্যায়ের আশ্রয় নিতে হবে? সেই প্রতিরোধ এবং সেই অন্যায়ের প্রতিবাদ তাকেই করতে হবে। যদি না হয় তাহলে আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব না। আমি আসবো আপনার কাছে। কাউসার আহমেদ চমৎকার বলেছেন। আব্দুস সোবান, আপনি কি শুনছেন আমার কথা? আপনার মাইকটা অন করেন। জি জি ভাই, মাইক অন করছি, আমি শুনতেছি ভাই। শুনতেছেন? আপনাকে দেখা যাচ্ছে না এখন, আপনি ক্যামেরা থেকে হারিয়ে গেছেন, আপনাকে শোনা যায়। জি জি ভাই, এই তো, জি আলহামদুলিল্লাহ আসছে। আপনার পরিচয়টা যদি আজকে দর্শকদের কাছে তুলে ধরেন ভালো করে, মানে আপনার পুরো এলাকা সবকিছুই, যেহেতু এটা নাগরিক ভাবনা, আমি কেরানীগঞ্জের প্রতিটা নাগরিক যেখান থেকে আছে তাদের কাছ থেকে আমি জানবো কেরানীগঞ্জের সমস্যা, এবং নাগরিকের অসম্ভব চিন্তা থাকে, ভালো ভাবনা থাকে, ভালো পরিকল্পনা থাকে, সেটাও আজকে দর্শকদের মাঝে তুলে ধরবো। আপনি যদি প্রথম পরিচয় দেন আপনার। জি, আমি আব্দুস সোবহান, আমার বাসা হলো কুন্ডা 7 নং ওয়ার্ডে, এটা দক্ষিণ কেরানীগঞ্জ, অবশ্যই জানেন। 7 নং ওয়ার্ডে কুন্ডা। আর প্রফেশনালি আমি একজন ফার্মাসিস্ট, ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট, একটা ফার্মাসিউটিক্যালে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্টে আছে। ধন্যবাদ। আপনার আর পাশাপাশি একটা ব্লগ চালাচ্ছি ফার্মাসিউটিক্যাল। আপনার পেশা সম্পর্কে জানতে পারলাম, ধন্যবাদ। আমাদের যথেষ্ট ধন্যবাদ আব্দুস সোবান ভাই। আপনার এলাকার চাঁদাবাজির কি অবস্থা? যদি সরাসরি প্রশ্ন করে বসি, আপনার এলাকায় কেমন চাঁদাবাজি চলছে? আপনি কি শুনছেন আমার কথা? আমার প্রশ্নটা আপনি শুনেছেন? হ্যাঁ সোবান ভাই, আমার প্রশ্নটা শুনেছেন? জি না ভাই,
প্রশ্নটা একটু কাইন্ডলি একটু আরেকবার বলুন প্লিজ। জি, আপনার এলাকা চাঁদাবাজি কেমন চলছে? চাঁদাবাজি যেটা হলো সত্য কথা বলতে গেলে যে ভাই চাঁদাবাজি ওপেনলি যেটা কিছুদিন হয়েছিল, এখন আপাতত আমি এটা তেমন শুনতেছি না। মাঝে মাঝে আমি শুনছিলাম, যেমন ধরেন বাজারেও চাঁদাবাজি মোটামুটি চলছে নীরবে। একদল আসছে, ধরেন বিএনপির নাম বলতেছে, একদল আসছে দূরে থেকে আসছে, ধরেন এলাকার না, আমাদের এলাকার না, কিন্তু দূর থেকে আসছে, আইসা তারপর ওরা চাঁদাবাজির চেষ্টা করছে কিছুদিন নিচে, তারপর আবার দেখা গেছে অবজেকশন আসছে বা জনগণ একটু সচেতন হয়েছে। আমার মনে হয় যেটা হ্যাঁ, হচ্ছে আবার জোর এরকম জবরদস্ত বাজারে হচ্ছে, চাঁদা হচ্ছে। কিন্তু আপনার দৃষ্টিতে, আপনি শুনেছেন বললেন, আপনার দৃষ্টিতে এরকম কিছু করেছে? আমার দৃষ্টিতে আমি একটা বলি, বাস্তব ঘটনা বলি, যেটা হলো যে ওই যে কাউসার ভাই যেটা বললেন যে ভূমি অফিসে, আমার এলাকায় ভূমি অফিস আছে, আপনার কোন্ডা তফসিল অফিস আছে। জি। তো সেখানে আমার নিজের ভূমি, আমার বাপদাদার জমি আর কি। তো মিউটেশনের জন্য অনেকদিন ধরে ঘুরতেছি, কারণ বিগত সরকার আমলে অনেক টাকা চাঁদা চাইতো। আপনারা এটা জানেন যে 20-25 লাখের উপরেও চলে যেত। তো আমি 20-25 লাখ অনেকদিন টাকা চাঁদা? ঘুরছি ভাই। না, 20-25 হাজার থেকে লাখ, 20-25 হাজার থেকে শুরু করে লাখ। আপনার নিজের বাপ দাদার জমি, আপনি নাম খারিজ করবেন এরকম তো কিছু? আমি এখনো নামজারি করতে পারি নাই, নাম জারি করার এখনো জন্য জমা দেওয়া আছে। টাকাটা এখন আজকে ভয়ের কিছু নেই, আজকে কোনো সরকার নেই। না না, এই জন্যই বলতেছি, মানে বাস্তবিকতা আমার নিজেরটা বলতেছি ভাই, নিজেরটা বলতেছি। কাকে দিতেন? প্রশাসনকে, না চেয়ারম্যানকে, না এলাকার কোনো বড় ভাইকে? টাকা চাইছে ভাই, দেই নাই, তখন আমি করি নাই। চাইছে কি? সে অপরাধীদের মুখোশ উন্মোচন হোক, সেই অপরাধীদের মুখোশ উন্মোচন হোক আজকে। আরেকটা ছোট কথা বলি ভাই, যেটা হলো আমি এতটাই ঘুর বিরোধী, মানে ঘুষের এতটাই ঘুর বিরোধী যে আমি আমার মেয়ের এখনো জন্ম নিবন্ধনটা পর্যন্ত করি নাই। মানে এতটাই অতিষ্ঠ হয়ে গেছিলাম, মানে এতটাই জন্ম নিবন্ধন করতে, হ্যাঁ জন্ম নিবন্ধন করার জন্য টাকা নিছে। কাছর ভাই তো জানেন, কাছর ভাই তো দেশে আছে, কাছর ভাই তো জানে জন্ম নিবন্ধনের জন্য। যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরীকে পেতাম, ইউনিয়ন পরিষদের ওনাকে পাইলে, ওনাকে যদি আজকে লাইভে আমি পেতাম, ওনাকে বলেছিলাম কোন এক সময় উনি কোনো একটা কারণে একটু দূরে আছেন, কোন ইউনিয়ন থেকে দূরে আছেন, কোন একটা জায়গা আছেন, তাহলে আমার এই প্রশ্নটা আমি জানি ফারুক চৌধুরী লাইভ প্রোগ্রামটা দেখবেন। এবং ফারুক চৌধুরী, আপনার উদ্দেশ্যে বলছি, আপনাকে খুব ভালো মানুষ এবং সততা সবকিছু থেকে আপনার বাবার সুনাম এলাকাতে কুন্ডা ইউনিয়নে সবার কাছে আপনার বাবার সুনাম ছিল, এবং আপনার সততার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু এই ভাই আজকে আব্দুস সোবহান ভাই আজকে লাইভে বলছে ওনার মেয়ের জন্ম, স্থানীয় একটা ছেলে ওনার মেয়ের জন্ম, সেটা টাকার জন্য নিবন্ধন করতে পারেননি। সেই ক্ষেত্রে আপনার চেয়ারম্যান যতদিন ছিলেন, সেই চেয়ারম্যানের সময়টাকে আমি একটি ব্যর্থ সময় হিসেবে ধরে নিব, কারণ আপনি যেখানে একটি নিবন্ধন করাতে পারেননি টাকার জন্য, সেখানে অবশ্যই আরো অসংখ্য দুর্নীতি হয়েছে আপনার অফিসে। সেই ব্যাপারে যদি আপনি এখানে কমেন্টস আকারও আপনার অবস্থানটা পরিষ্কার করবেন আজকে কুন্ডাবাসীর কাছে, আজকে কেরানীগঞ্জবাসীর কাছে। আমি জানি আপনি প্রোগ্রামটা দেখবেন, যখনই দেখবেন বা আপনার কাছে ইনফরমেশন চলে যাবে, আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করবেন। ধন্যবাদ। জি, তারপর আব্দুস সোবহান ভাই। জি, আরেকটা জিনিস আছে ভাই, যেটা হলো যে আপনার মাদকটা কিন্তু আপনার ক্ষমতাসীন লোক ছাড়া কেউ কিন্তু মাদক আপনার এলাকায় কখনোই ঢুকাতে পারে না। এটা অবশ্যই জানেন, কাউসার ভাই অবশ্যই জানে, এবং কাউসার ভাই অবলীলায় স্বীকারও করবেন এটা, যে মাদক কিন্তু প্রভাবশালী লোক ছাড়া এবং প্রশাসনের লোক ছাড়া কখনো এলাকায় প্রবেশ করতে পারে না। এটা কিন্তু সাধারণ মানুষ। ভাই আমি একটু ক্লিয়ার হই। জি, মাদকের সাথে দুইটা সংযুক্ত, দুইটা গুরুত্বপূর্ণ জায়গা। এক হলো প্রভাবশালী ব্যক্তি বা জনপ্রতিনিধি, আমরা যেটা বলি জনপ্রতিনিধি, প্রভাবশালী ব্যক্তি হন প্রশাসন।
তার মানে এখানে যে যেই এলাকাতে মাদকের ব্যবসাটা হচ্ছে সেখান থেকে চাঁদাটা যাচ্ছে জনপ্রতিনিধির কাছে, চাঁদাটা যাচ্ছে থানাতে। প্রশাসন বলতে কিন্তু আমরা থানাকে বুঝে নেব। তাহলে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানুষের টাকা দিয়েই তারা মাদকের ব্যবসা করছে। তাদের এখন তো- যোগ অবশ্যই আছে ভাই। জনপ্রতিনিধি বা বড় ভাই বা ওইরকম কেউ নাই, তাহলে কি এখনের যে মাদক ব্যবসা সেটা প্রশাসন এখনো- টাকা দিয়ে করছে? এখন বলতে এখন আসলে সমস্যা কি হলো ভাই, যে ধরেন প্রশাসন কিন্তু এখন অনেকটাই মানে প্রশাসনে কিন্তু জনবল শূন্য, যেটা আমরা হ্যাঁ, আসলে আমরা জানি, অর্ধেক- যেটা সত্য অর্ধেক কথা, পুলিশ- বাস্তবতা। অর্ধেক পুলিশ কর্মে যোগ দেয়নি, এটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা বড় দুর্বলতা। আরেকটা জিনিস হলো যে দুর্বলতা, এখনো এটা তো কিন্তু পুলিশের কাছে আশ্চর্য একটা ব্যাপার সোহান ভাই। আমরা না জনগণ ভাই। পুলিশের কাছে আশ্রয় চাই, পুলিশের কাছে নিরাপত্তা চাই, আর পুলিশ এই নিরাপত্তার কারণে পালায় গেল। পালায় গেছে ভাই, এটা ইতিহাস। এটা এইটা পৃথিবীতে নতুন একটা রেকর্ড হয়েছে, পুলিশ চায় তার নিরাপত্তা, এই জন্য তারা থানা থেকে পালিয়ে যায়। আর আমরা এটা নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য পুলিশ দৌড়ায়, থানা থেকে পালায় নিরাপত্তার কারণে। এই অবস্থা নিরাপত্তার কারণে, তাহলে সময় আগামীতে এরকম অবস্থা যাতে আর কোনোদিন সৃষ্টি না হয়। তাহলে ভাই বুঝেন যে আমাদের নিরাপত্তাটা কতটুকু ছিল এবং কতটুকু জোরদার হয়েছিল। জি, অবশ্যই বুঝতে পারছেন। তবে পাপের আরেকটা প্রায়শ্চিত্ত সবাইকে করতে হবে। অপকর্ম অবশ্যই যারা অবশ্যই অপকর্ম করবে তাদের শাস্তি পেতে হবে। এটা আজকে না হয় কালকে এটা কিন্তু দৃষ্টান্ত, পেতে হবে। এটা কিন্তু একটা সবচেয়ে বড় দৃষ্টান্ত। আপনি দেখেন এইটা কোন যদি আমরা মনে ভুলে যাই, আমরা সাধারণ যারা আছি বা যেটা করি, আমরা যদি ভুলে যাই আমি কাজ করছি, এই কাজের এই অন্যায়ের এই শাস্তি আমাকে আখিরাতে দিতে হবে, সেই বিচারে দিতে হবে, এটা ভুল আমি মনে করি। আপনি এখনই মানুষকে আঘাত করবেন, দুনিয়াতে যে অন্যায়গুলো করবেন, কারো ক্ষতি করবেন, সেটার আলামত কিন্তু আমরা কন্টিনিউ দেখে যাচ্ছি, যে না, প্রতিটা এটা মানুষ কিন্তু শাস্তি পাচ্ছে, এটা প্রতিটা এটা মানুষ তার কর্মফল ভোগ করছে। তারপর হ্যাঁ মানুষ হ্যাঁ কেন সচেতন হয় না, সেটা আমারও এটা মাথায় আসে না। যে চোখের সামনে দেখছে হাজার হাজার কোটি টাকা আছে তার, অন্যায়ভাবে অর্জন করেছে, কিন্তু এমন একটা সময় আসে তার পাশে কেউ নেই, তার আশেপাশে হাজার কোটি টাকা আছে, কিন্তু তাকে দেখার, তার সাথে কথা বলার এরকম কোনো লোক পাওয়া যায় না। সেইখান না থেকে না, আমাদের সমাজের এই মানুষগুলো শিক্ষা হয় না। এটা তো আমাদের বুঝে আসে না ভাই। একটা কথা হলো, কাসর ভাই অবশ্যই জানেন যে আল্লাহ পাক কিন্তু ওয়াদা করছে যে আল্লাহ পাক নিজেও জালিম না, এবং আল্লাহ পাক প্রত্যেক জালিমকে মৃত্যুর আগে তার শাস্তি পৃথিবী থেকে দিয়ে তারপর তার মৃত্যু দিবে। আখেরাতে তো হিসাব আছে। এই জন্য কোন জালিমই কিন্তু তার শাস্তি ছাড়া মৃত্যুবরণ করে নাই। অবশ্যই তার এবং কিছু আমরা দেখেছি প্রতিটা জায়গায়, আপনি খেয়াল করে দেখেন, যারাই অন্যায় করছে তারা না কোনো না কোনো ভাবে এই শাস্তি পাচ্ছে। এক সময় তারা মনে করে আমরা সব মানে ধরাছোঁয়ার বাইরে, ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, কিন্তু তারাই আবার বেশি সেই মানে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি কিন্তু তারাই বেশি পাচ্ছে। বেশি যাই তাদের হোক, ওই যে আশা করি দাম্ভিকতা, আপনারা দেখছেন এই বিষয়টা খেয়াল রাখবেন যে অন্যায়কারী মানে একটা কথা আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। গৃহস্থের একদিন। এটা বুঝে না আসলে। কিন্তু ক্ষমতা মাপ পেলে হয় না, কেউ কিন্তু মাপ, পার পেয়ে যায় না। কেউ কি পার দুনিয়ার পাইছে, আদালতে কেউ পার পায় নাই। পাবেই না, পায় না, আর আখিরাত তো আছেই আরেক বিচার। জি, আরেকটা কথা বলি, যেটা হলো ভাই, যে আমাদের দক্ষিণ অঞ্চলের অবস্থা খুবই খারাপ। এটা কাসর ভাই হয়তো উত্তরাঞ্চলে বা মধ্য অঞ্চলের কেরানীগঞ্জের, আমাদের মাঝামাঝি মাঝামাঝি জায়গায়। আচ্ছা, মাঝামাঝি জায়গায়, আমার অফিসও মাঝামাঝি জায়গায়, কালিন্দিতে। জি, তাতে তো আপনার আমাদের প্রতিবেশী, তাতে কাসর ভাই আপনি একেবারে নিকট প্রতিবেশী। হ্যাঁ, কাসর ভাইয়ের মেহমান বলতে গেলেন। আমাদের দক্ষিণের অবস্থা খুবই খারাপ, হয়তো কাসর ভাই মানে শুনে থাকবে। রাজনৈতিক প্রভাব, দক্ষিণের অবস্থা খুব খারাপের পেছনে কি রাজনৈতিক সম্পৃক্ততা? রাজনৈতিক সম্পৃক্ততা আমি বলবো, সম্পৃক্ততা মানে একটা প্রতিহিংসা বলতে পারেন। যেটা হলো যে আমাদের দক্ষিণাঞ্চলে যদি কথা বলি, তাহলে যারা আগে অন্যায় করেছে তাদের সাথে প্রতিহিংসার রাজনীতি হচ্ছে, প্রতিহিংসার শাস্তি পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরেন আপনার অবকাঠামোগত কোনো উন্নয়নই কিন্তু দক্ষিণাঞ্চলে হয় নাই। রাজনীতি কোনো নেতা ধরেন একটা ভালো রাস্তা
আপনার যেটা আগের রাস্তাটা ছিল আমাদের, সেই রাস্তাটাই আছে। এটার উপরে মানে একদিনও একটা ঢালাই বা একটা মেরামতের কোনো কাজই হয় নাই। তো আমি যেটা মানুষ চিন্তা করছে, যেটা মানুষ বলছে যে এখন পর্যন্ত গোছানো হয়নি, প্রশাসন গোছাবে, তারপর আপনার যারাই দায়িত্বে আছে প্রকৌশলী দপ্তরে যারা আছে তারাও হয়তো কেউ সঠিকভাবে উঠতে বসেন না। এগুলো যে আপনি কাজগুলো বলছেন, রাস্তাঘাট নির্মাণ বা অন্য যে সুযোগ সুবিধা, এগুলো গোছাতে এই সরকারকে আরো কিছুদিন সময় দিতে হবে বলে আমি মনে করি। না না, আমি 15 বছর কথা বলতে 15 বছরের কথা বলতে আমি তো দেখলাম কেরানীগঞ্জকে 15 বছরের কথা বলছি। 15 বছরে দক্ষিণে শুধু রাস্তা এবং উন্নয়ন। ফারুক ভাই থাকলে ভালো হইতো, আরো ভালো হইতো যদি আজকে ইয়ার পাওয়া যেত, কাজী সুলতান ভাইরে পাওয়া যেত, তাহলে খুবই ভালো হইতো। ওনারা খুব ভালো করে জানেন উনি আছেন এবং ফারুক ভাই জি সুস্থ হোক, কিন্তু ফারুক ভাই থাকলে খুবই ভালো হইতো। আমিও আশা করছিলাম যে কারণ হলো যে ফারুক ভাইয়ের কাছ থেকে জবাবটা আদায় করা যেত। কথাগুলো শুনবে উনি, শুনবে না। ফারুক ভাইয়ের সাথে অনেক সময় ফেসবুক আমার সাথে ফেসবুক অ্যাড আছে, অনেক সময় অনেক কমেন্টে বা পোস্টে অনেক সময় কথা চালাচালি হয়েছে, কিন্তু এইরকম ভাবে মানে লাইভে বা সরাসরি আলোচনা করার বা উত্তর প্রতি উত্তর দেওয়ার কোনো সুযোগ হয় নাই। আমি জবাব দিতে আনবো, উনি যদি সাহস করে আসতে পারেন আমি ওনাকে আহ্বান জানাবো। ফারুক ভাই, আপনার আপনার বাবার মৃত্যুর পরে আপনি দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনার এলাকাবাসীর অভিযোগের জবাব আপনি দিবেন আশা করি আগামীতে কোনো একটি লাইভে এসে। যেখানেই থাকেন, আপনার এলাকাতে নাই কিন্তু অনলাইনে যে কোনো জায়গা থেকে সংযুক্ত হওয়া যায়, আশা করি এলাকাবাসীর যে অভিযোগ সেগুলো জবাব দিবেন। জি সুমন ভাই, আমি কাছে যাই, একটু কাসারবার কাছে যাই। সুমন ভাইয়ের সাথে কথা বললাম, আমি কাসারবার কাছে যাই। কাসার ভাই, আপনি কি শুনছেন? জি শুনছি। আমি ভূমি রেজিস্ট্রি অফিসে সেই বিষয়টা আপনি আজকে ক্লিয়ার করেছেন, আপনাকে ধন্যবাদ সেই জন্য। এখন আমরা দেখেছিলাম চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস। চাঁদাবাজি সম্পর্কে আপনার যে এলাকাতে আমি শুনেছি, যেমন বরিশাল বাজারে এবং ঘাটে সেখানে চাঁদাবাজি শুরু হয়েছে, সেই ব্যাপারে আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? আসলে এটাকে চাঁদাবাজি বলবো কিনা আমি বুঝতে পারতেছি না। বিষয়টা হলো, আমি যখন এই ঘটনাটা ফেসবুকে আমি দেখেছি, তো আমি গোপনে ওখানে গিয়েছিলাম, গিয়ে আমি এটা তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করেছি। তো পরবর্তীতে আমি যেটা জানতে পারলাম যে বরিশাল দারুন নাইম জামে মসজিদ, এই মসজিদের নামে সেখান থেকে যে টাকাটা তোলা হয় এটা মসজিদের ফান্ডে জমা হয়। এবং আমি যতদূর জানতে পারলাম যে এই যে ঘাট, এই ঘাটটা মসজিদের নামে ইজারা হয়। এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যে বরিশালে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে, বিষয়টা আসলে এমন না। বিষয়টা হলো শুধু ঘাটটা ব্যবহার করে নৌকা পারাপারের ক্ষেত্রে যে চাঁদা বা তোলা হয়, ইজারার টাকা তোলা হয়, সেটা মসজিদের ফান্ডে প্রতিদিন ওনারা এটাকে জমা করেন। এবং ওটার তালিকাও পরবর্তীতে আমাদের বরিশালের এক বড় ভাই রক্তিম ভাই তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে, আমি ওটাও দেখেছি। এছাড়া চাঁদাবাজির যে খন্ড কিছু চিত্র যেটা আমার চোখে পড়েছে, সেটা হলো আমাদের এখানে একটি সরকারি ভবন ভাঙার জন্য সরকার থেকে একটা কি বলে আপনার যে প্রক্রিয়া ভাঙে আর কি, সেটার জন্য হ্যাঁ নির্দেশনা দিয়েছিল। এবং ওটা ওই উপজেলা থেকে অনুমোদন হয়। তো অনুমোদন যিনি পেয়েছেন তিনি আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের বা থানা পর্যায়ের নেতা ছিলেন। তো উনি কাজটা তৃতীয় আরেক ব্যক্তিকে দিয়েছেন। তো ওই তৃতীয় আরেক ব্যক্তি হঠাৎ করে একদিন আমার শরণাপন্ন হয়ে বললেন যে ভাই আপনি তো উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে কাজ করেন, তো এই সমস্যা, আমি তো এখানে এটা ভাঙার কাজটা নিয়েছি, তো আমার কাছ থেকে একজন টাকা চাচ্ছে। তো আমি বললাম কে চাচ্ছে, আপনি ফোন নাম্বারটা দেন। আমি পরবর্তীতে ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে আমি যেটা বুঝতে পারলাম যে উনি হয়তো বা বিএনপির সাথে সম্পৃক্ত, কিন্তু ওইরকম ভাবে আমি ভালো করে ওনাকে চিনি না। আপনাদের এলাকার মডেল থানার বিএনপি সাধারণ সম্পাদক নবী ভাই কি জানে এই বিষয়টা?
না না, উনি এই বিষয়টা জানে না। এই বিষয়টার ঘটনাটা হলো, এটা জিঞ্জিরা ইউনিয়নে পড়েছে, আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নাংশ যেটা ভাঙার কাজ চলছে, সেখানে এই বিষয়টা। পরবর্তীতে আমি দুই পক্ষের সাথে কথা বলি। তো যিনি এই কাজটা করতেছিলেন, ভাঙতেছিলেন, তো যে পক্ষ এখানে কিছু টাকা দাবি করেছে এবং তিনি টাকা দিতে চেয়েছেন আর কি। তো আমি বলছি যে আপনি কেন দিতে চেয়েছেন সেটা তাহলে আপনি মিট করেন, তাহলে আপনি আমাকে কেন বলছেন। তো পরবর্তীতে মেবি আমি দুই পক্ষকে বলছি যে আপনারা টাকা লেনদেন করবেন অবৈধভাবে, এটার মিট আমি করে দেবো, এই দায়িত্ব নেওয়ার জন্য আমি আসছি নাই, বা এই দায়িত্ব আমি নিতে পারবো না। এটার মধ্যে আমার দায়বদ্ধতা আছে। আমি কোনো অনৈতিক লেনদেনকে কখনো বৈধ করতে পারবো না। তো আপনারা নিজ নিজ রাস্তা দেখেন। পরবর্তীতে আমি যেটা দেখলাম যে যে লোকটা সেই কাজটা পেয়েছে তিনি তার কাজ নির্দ্বিধায় করছেন, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এছাড়া আর কোনো চাঁদাবাজির দৃশ্য আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি, এবং খন্ড যেগুলো খবর আমরা পাই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করি এবং বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। যদি আমরা বলতে আগের থেকে পরিবেশ অনেক 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 গুণ ভালো। আগে যে একটা মানুষের মধ্যে ভয় ছিল, চাঁদাবাজি ছিল, সন্ত্রাস ছিল, কথা বলার একটা ভয় ছিল, আমার মনে হয় না যে আজকে যদি এই ছাত্র জনতা সরকার না আসতো, আপনি আজকে যে কথাগুলো বলছেন, আব্দুল সোবহান ভাই যে কথাগুলো বলছে, এই কথাগুলো বলার সাহস না ভাই, না সম্ভব না, কখনই না। এটা তো না, আলহামদুলিল্লাহ, এটা আসলে সত্য কথা। আমরা আগামীতে যেই সরকারই আসবে, যখনই নির্বাচন হয়, কেউ না কেউ ক্ষমতা আসবে, এই কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এইটা যাতে আমাদের সবসময় বজায় থাকে, সেই প্রত্যাশা এটা যেন বজায় থাকে। হ্যাঁ, এবং এটা বজায় থাকতে হলে কিন্তু আমাদের সবারই সাহস নিয়ে আগাইতে হবে। যে অন্যায় করলো, অন্যায়কে যদি আপনি মেনে নেন, তাহলে সে তো আপনার ঘাড়ে চড়ে বসবে, এটা স্বাভাবিক। চড়ে বসবে। আপনি যদি তাকে প্রতিরোধ করেন, তাহলেই না ভাই, প্রতিরোধ তো করতে হবে, কিন্তু আমরা প্রতিরোধ করি না। প্রতিরোধ না করতে হবে, এই জন্য কিন্তু আমরা এলাকা ভিত্তিক আপনাদের বিভিন্ন সংগঠন করা প্রয়োজন। এলাকার যারা সমাজের গুণীজন আছে তাদেরকে নিয়ে বিভিন্ন কমিটি করা প্রয়োজন। দুর্নীতি প্রতিরোধ কমিটি, যেমন আমাদের উনি উপজেলা পর্যায়ে আছেন, নাসার ভাইয়ের দায়িত্ব হবে এই দুর্নীতি প্রতিরোধ কমিটি প্রতিটা এলাকা ভিত্তিক করা, প্রতিটা ইউনিয়নে। ভাই এটা কাউন্সিলরের প্রতি আবেদন থাকবে যে ওয়ার্ডে, ইউনিয়নে। তাহলে এটা যদি আপনারা একবার শুরু করে ফেলতে পারেন, পুরো প্ল্যানিংয়ে ওয়ার্ড ভিত্তিক দুর্নীতি কমিটি, ইউনিয়ন ভিত্তিক দুর্নীতি কমিটি, এবং সেই কমিটিতে আমার অনুরোধ থাকবে কোনো পলিটিশিয়ান যাতে না থাকে। জি ভাই, জি যারা কথা বলছেন, মানুষ, যারা সবাই এক কোনো না কোনো দল পছন্দ করে, আমার রাজনীতির বাইরে কেউ নাই, তারপরেও যারা রাজনীতিকে তারা ব্যবসা মনে করে। বাংলাদেশের রাজনীতি করা মানে কিন্তু টাকা কামানোর একটা সহজ রাস্তা। এই সমস্ত ব্যক্তিদের যদি আপনি রাখেন, তখন আপনার দুর্নীতি প্রতিরোধ কমিটি একদিন দুর্নীতি পরায়ণ হয়ে যাবে। বাস্তবতা, দুর্নীতি কমিটির একজন থাকে, সেই গিয়ে দুর্নীতি করবে। এই জন্য আপনাদের এইভাবে খেয়াল রাখতে হবে, আপনারা কমিটি করেন, সুযোগ আছে। এই সরকার আমার যেটা মনে হচ্ছে একটা লম্বা সময় থাকবে, এবং তাদের যেটা পরিকল্পনা, যে ময়লা হয়েছে প্রতিটা স্তরে ময়লা আবর্জনা, সেগুলো তারা পরিষ্কার করবে, তারপর একটা নির্বাচন দিবে, সেই নির্বাচনে সৎ ব্যক্তিরা আগামীতে ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কাউসার ভাই, আপনি বললেন আপনার বরিশালের কথা। আমিও, আমার সাথে ফোনে আলাপ হয়েছে আমাদের আসমাতুল্লাহ নবী ভাইয়ের সাথে দীর্ঘক্ষণ এই বিষয়গুলো নিয়ে। উনি জিরো টলারেন্স, খুব ভালো মানুষ নবী ভাই। আসমাতুল্লাহ নবী ভাই খুবই ভালো মানুষ। যদি উনি একজন রাজনীতিবিদ, ওনার মতো রাজনীতিবিদ যদি রানীগঞ্জে সব জায়গায় হতো, ইউনিয়ন পর্যায়ে ওনার মতো সৎ ব্যক্তি থাকতেন, উনি তো একটা মডেল থানার সেক্রেটারি। ওনার আশেপাশে সবাই যদি ওনার মতো সৎ হতেন, তাহলে অনেক কিছু কন্ট্রোল করা সম্ভব হতো। আমাকে খুব কষ্টের সাথে বললেন নবী ভাই যে আমি অন্যায়ের প্রতিবাদ করছি, আমার দলের লোকরা আমাকে হুমকি দিচ্ছে। মানে বুঝতে পেরেছেন ওনার কথাটা, যে আমি কোন একটা অন্যায়ের প্রতিবাদ করছি, আমার দলের লোকেরা আমাকে হুমকি দিচ্ছে, আমি কিসের রাজনীতি করি? কত কষ্টের। একটা থানার সেক্রেটারি, উনি অন্যায় প্রতিরোধ করতে গিয়ে উনি হুমকির মুখে পড়েন। উনি নিজে বিব্রতকর হয়ে গেছে।
বিব্রত করে এবং ওনার কথা শুনতে চায় না, কারণ সৎ মানুষ তো। এখন সতের সাথে কিন্তু একটা লাঠিও থাকতে হয়, সতের সাথে যদি একটা কঠিন লাঠিও থাকে তাহলে কিন্তু এটা প্রতিরোধ করা সম্ভব হবে। আপনার সততার বাণী কিন্তু চোরে চলবে না। ওনার আমি দেখছি মানে আপনার মসজিদে ওনার বাসার পিছনেই আমার ওই অফিস ফ্যাক্টরিটা আর কি। তো ওনার আমি দেখছি খুব কাছে থেকেই, যখন আপনার ওই ইয়ার 22-23-23-এর দিকে ওনার একটা পার্সোনাল অফিস ছিল, ওইখানে মাঝে মাঝে বসতেন উনি। তো মানুষ হিসেবে আমি যা শুনছি আমার যা দেখছি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আর কাউসার ভাই যেটা বললেন ঘাটের ব্যাপারে, বরিশুর ঘাট ওইটা মসজিদের ঘাট, এই জন্য ওইটা বহু আগে থেকেই মসজিদের ঘাট, তো মসজিদের এটা টাকাটা এটা ইজারাটা মসজিদ থেকে উঠে, মসজিদের ফান্ডে, ঘাটটা মসজিদের ফান্ডে দিই, এই জন্য মসজিদের। তবে মাঝে দিয়ে এখন আবার কাউসার ভাই জানেন কিনা, যেটা হলো যে ভাড়াটা নাকি একটু বাড়াই দিছে, আগে যেটা ছিল 5 টাকা, এখন নৌকা পারাপারে ভাড়া 8 টাকা রাখি করছে আমি শুনলাম, যেটা নৌকা পারাপারে জি। আসলে যে ঘটনাটা বলতেছিলেন, নৌকা পারাপারে 5 টাকার জায়গায় এখন 10 টাকা আমাদের ফ্রেন্ড আমাকে ফোন করে জানালো, জাকির হোসেন, সে বললো যে ভাই আমরা তো এই কয়দিন এই যে 5 তারিখের পর থেকে এ পর্যন্ত আমরা 5 টাকা হারেই ভাড়া দিয়ে আসতেছিলাম, কিন্তু হঠাৎ কালকে থেকে দেখতেছি এখানে ভাড়া কারণ হিসেবে বললো যে বিগত সময়ের যে চেয়ারম্যান সাহেব ছিল এবং চেয়ারম্যান সাহেবের সাথে যারা একটি ঘাট, যেটি হলো বিআইডব্লিউটিএ অথবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়, এরকম একটি ঘাট তারা ইজারা নিয়ে তার আশেপাশে যে এরকম 5টা বা 7টা ঘাট থাকে, সবগুলো ঘাট থেকেই তারা এরকম চাঁদা আদায় করে তাদের লোক দিয়ে। তো সেই চাঁদাটা পুনরায় চালু হওয়ার কারণে ওই মাঝিরা ভাড়াটাকে বাড়িয়ে দিয়েছে, এই বিষয়টা সে বলল। তো পরবর্তীতে আমি আমাদের কেরানীগঞ্জের যারা সমন্বয়ক আছে, ছাত্র জনতা বৈষম্য বিরোধী, ওদের 2-1জনকে আমি বিষয়টা বললাম যে তোমরা এই বিষয়টা একটু দেখো, এবং দেখে এটার ব্যাপারে তোমরা একটু তদারকি করলে দেখা যাবে এই বিষয়টা হয়তো বা বন্ধ হয়ে যাবে, এবং যদি বৈধ প্রক্রিয়া সেটা করা হয়ে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি অবৈধ প্রক্রিয়ায় সেটা চালু করা হয়ে থাকে সেটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। তা আমার মনে হয় এটা একটা কাজ হয়েছে। এই আপনার মাইকে একটু শব্দ আসছে সোহান ভাই, মাইকটা আপাতত বন্ধ রাখছি, আপনি যখন কথা বলবেন তখন মাইক অন করব। জি, কাউসার আহমেদ ভাই গতকালকে জেঞ্জিরা ঘাটে এসেছিলেন এবং আলোচনার পরে আমার মনে হয় নৌকার ভাড়াটা ঠিকই মানে আছে 5 টাকার জায়গায় 8 টাকা, কিন্তু ঘাটে যে একটা টাকা দিতে হয় সেটা বোধহয় ঠিক হয়েছে, সেটা বোধহয় আগের জায়গায় আছে। এবং এটার আসলে মূল জায়গাটা কোথায়, কেন এই অতিরিক্ত ভাড়া নৌকা নিচ্ছে, এটা সমস্যার সমাধান আপনাদের মতো লোক যারা আছে তারা যদি চেষ্টা করেন, আমার মনে হয় এটা দ্রুত এই সমস্যার সমাধান করা সম্ভব হবে। কেউ করবে বলে আমরা যদি বসে থাকি তাহলে সে সমস্যার সমাধান হবে না, আমাদের কাউকে না কাউকে এগিয়ে যেতে হবে সমস্যার সমাধানে। ধন্যবাদ। আবার আমরা আসলাম, আমরা ঘাটের চাঁদাবাজি নিয়ে কথা বললাম, আমরা সন্ত্রাসে নিয়ে, এখন সন্ত্রাস নাই মনে হয়, কেরানীগঞ্জের সন্ত্রাস আপাতত বন্ধ আছে। মাদকের ব্যাপারে আপনার কি অভিজ্ঞতা আপনার এলাকার মধ্যে? আমি বলছেন আপনি সুমন ভাই বলছেন আপনার এলাকার মাদক সম্পর্কে বলছেন, আমি কাউসার ভাইকে জিজ্ঞেস করছি। না, আমি কাউসার ভাইকে জিজ্ঞেস করি, আপনার কাছ থেকে শুনলাম সুমন ভাই, আপনি তো বললেন প্রশাসন এবং এলাকার ভাইয়েরা মিলেই মাদকের ব্যবসা করে। কাউসার ভাই, আপনার এলাকাতে মাদকের এখন কি অবস্থা? জি, আসলে এটি একটি সেনসিটিভ বিষয়। আমি বলব আমাদের সংযুক্তি সমস্যা হচ্ছে কাউসার ভাইয়ের, কাউসার আহমেদ, ওনার কথাটা শোনা যাচ্ছে না। জি, এখন শোনা যাচ্ছে। জি কাউসার, আপনি কি আমাদের কথা শোনেন?
জি এখন জি শোনা জি যাচ্ছে? আমি শুনতেছি। জি, এখন শোনা যাচ্ছে। আপনার শুনতে একটু সমস্যা ছিল। জি, হ্যাঁ হ্যাঁ জি বলেন। হ্যাঁ, যে বিষয়টা আমি বলতেছিলাম যে আমাদের মাদকের বিষয়ে খুব সুকৌশলী হতে হবে। একটি বিষয় হলো আমরা দেখছি যে এখানে আহ, মাদকের কারবার হচ্ছে বা মাদকের বেচাকেনা হচ্ছে, তো এটার সাথে যারা সংশ্লিষ্ট এলাকা থেকে তাদেরকে বিভিন্ন যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং সমাজসেবক এবং যারা অন্যায়কে প্রতিহত করে প্রতিনিয়ত, তারা এসব বিষয়ে আহ অবশ্যই যথেষ্ট ভূমিকা রাখে, কিন্তু একটা সময় দেখা যায় যে তারাই এই যে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে তারা আমরা আমরা বারবার কাসার ভাইয়ের সংযোগটি ঠিক বিভিন্ন মতো হয়। পাচ্ছি না। কাসার ভাই, আপনি কি শোনেন? আপনার সংযোগটি বারবার হারিয়ে ফেলছি। আপনার কথা শোনা যাচ্ছিল না। জি জি, আমার সংযোগটি হারিয়ে যাচ্ছে, আসলে আমার ফোনে একজনে জরুরি ফোন করতেছিল। ও আচ্ছা, কল যাই হোক, আসছে। একটু আমি সমস্যা। জি 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 আচ্ছা, যে বিষয়টি আমি বলতেছিলাম, আমরা আমরা আবার আসছে, দেখি আমরা। জি, কাসার ভাই, এখন শোনা যাচ্ছে? যখন হ্যাঁ যখনই কেউ দায়িত্ববান হিসেবে এই যে মাদকের যে বিষয় সেটাকে প্রতিহত করার জন্য তিনি দাঁড়াচ্ছেন, তো দেখা যাচ্ছে একটা সময় তিনি নিজেই লাঞ্ছিত হয়ে যাচ্ছেন বিভিন্ন কারণে। এই কারণগুলো কি? এই কারণগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রথমে। এটার মধ্যে মূল কারণটা হলো যেটা, সেটা হলো যখন একজন আহ, এলাকার মুরব্বী বা যারা সমাজ সচেতন তারা যখন এই বিষয়গুলো দেখে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অথবা উপজেলা প্রশাসন অথবা দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকে জানায়, তো এই যে তথ্যটা যে তিনি জানালেন, এই বিষয়টা গোপন থাকে না। আর এই বিষয়টা গোপন না থাকার কারণে যে এই যে মাদক সেবী তারা কিন্তু সন্ত্রাসের সাথে সম্পৃক্ত, যে কারণে তারা যে যিনি এই তথ্যটা প্রদান করলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে, তাদের কাছ থেকেই তিনি তথ্যটা পেয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছেন যে এই তথ্যটা, এই যে মাদকের যে বিষয়, এই তথ্যটা তাকে কে দিল বা প্রশাসনকে কে দিল। যখন এই যে মাদক সেবীরা এবং সন্ত্রাস যারা করে তারা যখন এই তথ্যটা পেয়ে যায়, তখন তারা ওই যে সমাজসেবক যিনি মাদক নির্মূলের জন্য কাজ করছেন তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে, তার উপরে হাত তোলে, হুমকি দেয় এবং বিভিন্নভাবে তাকে হয়রানি করার চেষ্টা করে। এই কারণে একটা সময় এরকম তৈরি হয় যে তারা যে এই যে মাদকের বিরুদ্ধে যে কথা বলবে এই কথা বলা বন্ধ করে দেয়। এই আগ্রহটা, এজন্য সে আমি আগ্রহটা প্রথমে হারিয়ে ফেলে। আগ্রহটা হারিয়ে ফেলে। জি এই জি ক্ষেত্রে আগ্রহটা হারিয়ে। যেমন আমি আমার রিসেন্টলি একটা অভিজ্ঞতার কথা বলি। কোনো একজন ব্যক্তি, আমি নিরাপত্তার প্রাইভেসির কারণে আমি ঠিকানাটা বলবো না, এলাকার নামটা বলবো না, আমাকে বলছে ভাই আমার এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে এবং এটা কন্টিনিউ হচ্ছে এবং তাকে পুলিশ অনেকবারই ধরেছে, ধরে নিয়ে ছেড়ে দেয়। তখন ওনাকে আমি বললাম আপনি থানায় যান, থানায় গিয়ে অভিযোগ করেন। উনি আপনার কথাটি বললেন, আমি থানায় যাব, আমি অভিযোগ করব, বিষয়টা তারা জেনে যাবে। তারপর আমি এলাকাতে নিরাপদ থাকতে পারবো না, আমার উপর আক্রমণ হবে, আমি যে কোনো সমস্যা পড়তে পারি। তারপর আমি বাধ্য হয়ে আমি ওসি সাহেবের সাথে কথা বলেছি, আমাদের মডেল থানার ওসি সৌরভ, উনি নতুন এসেছেন, মনে হয় ৩-৪ দিন হলো এসেছেন আমাদের মডেল থানার ওসি। আপনি জানেন কিনা কাউসার ভাই, ওনার সাথে যেদিন আমি কথা বললাম উনি বললেন আমি গতকালকে মাত্র এসেছি, এই জন্য ওনাকে খুব একটা বিরক্ত করিনি আমি। তারপর উনি বলছেন, অভিযোগটা শোনার পর উনি লিখেছেন এবং বলছেন যে ভাই আমি যত দ্রুত এটার ব্যবস্থা নিব, কারণ মাদক প্রতিরোধ আমার অগ্রাধিকার, আমি দ্রুতই ব্যবস্থা নিব। আমি জানি না এখন কি পর্যায়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এলাকাবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন, পুরো কেরানীগঞ্জের যারাই দেখছেন, আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে, আপনি একটা অন্যায় দেখছেন কিন্তু জননিরাপত্তার স্বার্থে, আপনার ব্যক্তি নিরাপত্তার স্বার্থে আপনি সেটা বলতে বা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না, যদিও উচিত করা, তারপরও আমাদের পরিবেশ পরিস্থিতি সেটা হয়নি, সেই ক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আমার এখান থেকে আমি চেষ্টা করব প্রশাসনের সাথে যোগাযোগ করতে এবং তাদেরকে জবাবদিহির জায়গায় আনতে, প্রশাসনকে, যে আপনারা এই জায়গায় এই সমস্যাটা হচ্ছে, আপনারা কেন তার প্রতিরোধ বা সেটা সমস্যার সমাধানে এগিয়ে আসছেন না। সেটা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। জি কাউসার ভাই, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তারপর আপনি আজকে এই দর্শকদের উদ্দেশ্যে
একটা নিরাপদ কেরানীগঞ্জের জন্য মূল কি বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে যদি আজকের দর্শকদের উদ্দেশ্যে বলেন? জি, আসলে দেশের নাগরিক হিসেবে প্রতিটা মানুষেরই যেমন একটা করে দায়িত্ব থাকে, এই দায়িত্ব বোধটা মানুষের জাগাতে হবে। এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। যখন আমরা মানুষের মধ্যে দায়িত্ব বোধ তৈরি করতে পারবো, তখন আমাদের সমাজটা সুন্দর হবে। আর আমি আমাদের এই অনুষ্ঠানের শুরুতে গতকালকে আপনার লাইভ অনুষ্ঠানের মধ্যে একটি কমেন্টে বলেছিলাম, এই কথাটি আবারও বলবো। সেটা হলো যে আমাদের যত ধরনের মাদক হোক, সন্ত্রাস হোক, চাঁদাবাজি হোক, অনিয়ম হোক, মানে এই যে যত প্রক্রিয়া আছে, এই সমস্ত প্রক্রিয়াগুলোর মূল কারণ হচ্ছে দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে না পারা। আমি বলবো এই প্রতিটি ক্ষেত্রের সাথে দুর্নীতির একটা সংযোগ আছে। যখন আমরা দুর্নীতির সংযোগটাকে এখান থেকে দুর্নীতিটাকে নির্মূল করে দিতে পারবো, গোড়া থেকে উৎপাদন করে দিতে পারবো, তখন দেখা যাবে আমাদের সমাজের প্রতিটি স্তর, যে স্তরগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, এই সমস্ত স্তরগুলা স্বাভাবিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাই এইভাবে সচেতন থাকবে যে আমি একজন নাগরিক, এজ এ নাগরিক হিসেবে আমি কোনো দুর্নীতি করব না এবং আমি কোনো দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দিব না। এটা আমার প্রথম চাওয়া হইতে হবে। এবং আমি আরো একটি কথা এখানে বলে রাখি, আমি আমার কেরানীগঞ্জের পক্ষ থেকে এই যে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে কাজ করার সুযোগ পেয়েছি, সেটা আমার সৌভাগ্য। এবং বিভিন্ন সময়ে আমি এই কমিটি থেকে যাতে আমাকে বাদ দেওয়া হয়, এর জন্য ষড়যন্ত্র হয়েছে, এখনো প্রতিনিয়ত হচ্ছে। আর আমি আরো একটা কথা এখানে বলি যে দুর্নীতি যাতে বন্ধ হয়ে যায়, এজন্য আমি বিভিন্ন সময়ে দুদকে এবং মন্ত্রণালয়ে আমার লিখিত চিঠি আমি প্রেরণ করেছি। এইভাবে প্রেরণ করেছি যে এই যে কাঠামো, দুদকের যে কাঠামো এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যে কাঠামো, এদের কাঠামোর মধ্যে কিছু পরিবর্তন আনা দরকার, কিছু ক্ষমতায়ন দরকার এবং কিছু স্বচ্ছতা দরকার। যখন এগুলো হবে, তখন আমরা সমাজের প্রতিটি স্তর থেকে দুর্নীতিকে দূর করে দিতে পারবো, দুর্নীতি নির্মূল করতে পারবো। আর যখন আমরা দুর্নীতিকে নির্মূল করতে পারবো, তখন আমাদের রাষ্ট্র কাঠামোর প্রতিটি স্তর একেবারে পরিষ্কার হয়ে যাবে, একেবারে কলঙ্ক মুক্ত হয়ে যাবে, নাগরিক অধিকার সবাই সুষ্ঠুভাবে পেতে পারবে। এই জন্য সকলের কাছে, দর্শক যারা আছে এবং অনুষ্ঠানে যারা উপস্থিত, সবার কাছে আমার আবেদন হলো এটাই যে আপনার প্রথম কথা হবে যে আপনি নিজে দুর্নীতি করবেন না, আপনি কাউকে দুর্নীতি করার সুযোগ দিবেন না, এবং আপনি তথ্য প্রবাহ সৃষ্টি করুন যাতে নাগরিক সেবার ক্ষেত্রে সবাই উন্মুক্ত ভাবে তথ্য পেতে পারে। এটাই আমার দর্শকদের উদ্দেশ্যে বলার ছিল। ধন্যবাদ। আশা করি আপনার এই কথাটা, আমার ক্যামেরা সংযোগটি হারিয়ে গিয়েছে দর্শক কোনো কারণে, আমি দুঃখ প্রকাশ করছি ক্যামেরা সংযোগটি চলে যাওয়ার। আমার আজকে প্রোগ্রামের সময় শেষ, এই জন্য আজকে আর আমি সংযোগটি সঠিক করার সময় পাবো না, ঠিক করার সময় পাবো না। তারপর আমি আজকে আব্দুস সুবহান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আপনার মাইকটা বন্ধ ছিল, এখন ভালো আছে। আজকের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন নিরাপদ কেরানীগঞ্জের ক্ষেত্রে মূল কি ভূমিকা রাখতে হবে দর্শককে, যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন? যারা আজকে প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে যারা ভিডিওটা দেখবেন, আর এলাকাবাসী বা দেশবাসী, কেরানীগঞ্জবাসী, সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যেটা কাউসার ভাই বললেন, আমি একটু অ্যাড করতে চাই, যেটা এর উপরে আর কিছু বলার থাকে না। আসলে কাউসার ভাই যেটা বলেন যে দুর্নীতি আসলে আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। এটা যদি আমরা এখন দূর করতে না পারি, আসলে আমাদের কোনো উন্নয়নই সম্ভব না। এইখান থেকেই কিন্তু আমাদের সবকিছু একদম জিরো হয়ে যায়। কারণ আপনি যখনই কোনো জায়গায় যাবেন, দুর্নীতির কারণে কিন্তু আপনি এগোতে পারেন না। আপনার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা স্টেপে আপনার বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় এই দুর্নীতি। সুতরাং দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, জিরো টলারেন্সে যদি দুর্নীতি আইসা যায়, তাহলে আমার মনে হয় না যে আর কোনো উন্নয়নের যে কোনো কাজে তেমন একটা বাধা থাকবে। আর আরেকটা জিনিস হলো, যেটা হলো আমাদের অবশ্যই অনেক সচেতন হতে হবে, কারণ সাংবিধানিক আমাদের অধিকার আছে, আমাদের যে সাংবিধানিক অধিকার আছে, এটা আসলে বাস্তবায়ন করাটা অতি জরুরি। এবং এটার যে নাগরিক যে অধিকার আছে এবং নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে, এগুলাকে আরো সহজতর করা উচিত ইউনিয়ন পর্যায়ে থেকে, আমি মনে করি যেটা। কারণ আমরা কিন্তু এখনো ইউনিয়ন পর্যায়ের যে সুযোগ সুবিধাগুলো আছে বা সেবাগুলো আছে, এখন আমরা হাতের নাগালে কিন্তু পাই না। এটা কাউসার ভাই অবশ্যই একমত হবেন আশা করি, যে আমরা কিন্তু এখনো
হাতের কাছে আপনার ইউনিয়ন পরিষদ সাধারণত ইউনিয়ন সেবাটি আমরা হাতের কাছে পাই না, সহজ করে পাই না। মানে আমাদের অনেক কাঠখড় পোহাতে হয়, এত ডকুমেন্টস আমাদের লাগে, এত কিছু লাগে, এত জায়গায় যেতে হয়, আসলে এগুলা হয়রানি। কাউসার ভাই, এই ধন্যবাদ সুমন ভাই, আমাদের সময় শেষ। আপনি সর্বশেষ কথা পরিপ্রেক্ষিতে আমি বলি, আর ইউনিয়ন পরিষদে যেই সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন, কারণ বিগত সময় আপনি ভোট দিতে পারেন নাই, আপনার পছন্দের জনপ্রতিনিধি আপনি বানাতে পারেন নাই, কারণ জনপ্রতিনিধি হচ্ছে এটা প্রভাবশালী কোনো শক্তির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে। সেখানে সাধারণ মানুষ যেখানে তাদের নিজের জনপ্রতিনিধি ছিল না, তার সুযোগও ছিল না, সেই ক্ষেত্রে সেবা পাওয়ারও সুযোগ ছিল না। আগামীতে আমাদের জনগণের সবারই এই ব্যাপারে খেয়াল রাখতে হবে, আমরা আগামীতে যাকেই জনপ্রতিনিধি বানাবো তার কাছ থেকে টাকা নিব না। যদি আপনার মাইন্ডটা এটা করতে পারেন, যদি একটা চেয়ারম্যান যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে সে চেয়ারম্যান হয়, সে তার থেকে 3 ডাবল সে উঠিয়ে নিবে, তাহলে আপনার প্রথমে হবে টার্গেট হবে যারা টাকা নিয়ে নির্বাচন করতে আসবে তাদেরকে প্রতিরোধ করো এবং একজন সৎ ব্যক্তিকে নির্বাচিত করো। এই স্লোগানে যদি আপনারা আগামীতে আগাতে আসেন, তাহলে আপনাদের উপজেলায় গিয়ে কোনো সমস্যা হবে না, ইউনিয়ন পরিষদে গিয়ে সমস্যা হবে না। আমাদের আব্দুস সোবহান ভাইয়ের মেয়ের নিবন্ধন করতেও যে সময় লেগেছে, আগামীতে আপনাদের সেই সময়টা লাগবে না। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সেই পর্যন্ত দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।